আর যদি শেখ হাসিনা ডিসেম্বরে আসে, উনি যাবেন বলছিলেন, চলে গেছেন, আসবেন বলছিলেন, উনি আসবেন, এটা নিশ্চিত থাকেন। সেই ডিসেম্বরে আসার জন্য যে ব্যবস্থা তারেক রহমান করে দেয়, আর যদি আসেনি তাহলে ওনার দায়িত্বে আসবেন না, বাংলাদেশের জনগণ এবং রাষ্ট্র দায়িত্ব নিয়ে আসবে এবং ফাঁসির কাস্টে ঝুলাবার জন্যই ওনাকে নিয়ে আসবে। তাহলে সেটার জন্য আপনারা প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে কোনো কথা হবে না। পুরো বাংলাদেশের জনগণ, 1400 শহীদ পরিবার, 30,000 আহত, লক্ষ কোটি ছাত্র জনতা সেদিন থাকবে বাংলাদেশের রাজপথে, ঢাকার রাজপথে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথ থেকে ঘরে ফিরবো না আমরা। যদি এই পরিস্থিতি তারেক রহমান দেখতে চায়, দিল্লির সাথে সমঝোতা করে, তাহলে তাই করুক, আমরা সেটার জন্য প্রস্তুত আছি। এবং তারেক রহমানকে বলবো, আপনি তাকে নিয়ে আসার ব্যবস্থা করুন। আওয়ামী লীগের পুনর্বাসনের কথা আপনারা এটা একবার করে দেখেন। আপনাদের যদি হিম্মত থাকে, আওয়ামী লীগের পুনর্বাসন করে বাংলাদেশের রাজনীতি করবে, এই পরিকল্পনা যদি কারো থাকে, তার যদি হিম্মত থাকে, সাহস থাকলে সেটা সে করে দেখাক। যে আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ 5ই আগস্ট ঘোষণা দিয়েছে, যে মুজিবের মূর্তি ভেঙে মুজিববাদের নিশ্চিহ্ন ঘোষণা করেছে এই দেশের জনগণ, এমনি এমনি না, রক্ত দিয়ে এই অর্জন আমরা পেয়েছি। এখন আমাদেরকে বিভিন্ন পত্রিকার মাধ্যমে বিভিন্ন এটা সেটা বিভিন্ন টাকা খেয়ে জুলাইয়ের ইতিহাস বিকৃত করবে, জুলাইকে ভুলিয়ে দিবে। এত সহজ যদি হতো তাহলে তারা কতটুকু করতে পারে সেটা বাংলাদেশের জনগণ দেখে নেবে। আজকে 3রা আগস্ট আমাদের জাতীয় ঐক্যের দিন, আমরা জাতীয় ঐক্য ধরে রাখতে চাই। 3রা আগস্ট বা 5ই আগস্ট পর্যন্ত জাতীয় ঐক্যের ভিত্তি ছিল শেখ হাসিনার বিতাড়ন। 5ই আগস্টের পরে জাতীয় ঐক্যের ভিত্তি হয়েছে নতুন বন্দোবস্ত এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং বিচার। এর ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হব। যদি তারেক রহমান বিচার করতে পারে, যদি সংস্কার বাস্তবায়ন করতে পারে, আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হব। ফ্যাসিবাদকে রোধ করার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হব। কিন্তু আপনি কিছুই করবেন না, আপনি শুধু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবেন, বিভিন্ন কার্ড বিতরণ করবেন, আর আপনার লোকেরা দুর্নীতি করবে, আপনার লোকেরা সন্ত্রাস করবে, আমাদের ছোট ভাইয়ের লোক চোখ কেড়ে নিবে, চাঁদাবাজি করবেন, টেন্ডারবাজি করবেন, আর আপনাদের জাতীয় ঐক্যে আমাদেরকে যেতে হবে। এরকম জাতীয় ঐক্যের সাথে বাংলাদেশের জনগণ নাই, এনসিপি নাই। আমরা মনে করি জনগণের ভিতরে ঐক্য আছে। অনেকে বলে জুলাইয়ের ঐক্য জনগণের ভিতরে আছে, মানুষের ভিতরে ঐক্য আছে। মানুষ বৈষম্যের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ, দুর্নীতির বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ, চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ, সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। সেই ঐক্য আপনারা অচিরেই দেখতে পাবেন। সেই ঐক্য আপনাদেরকেও ফেস করতে হবে। যদি আপনারা এখনো সময় আছে, যদি না শুধরান, 5 মাস যদি বলেন সময় দিতে হবে, সময় দিতেও আমরা প্রস্তুত আছি। কিন্তু এইভাবে আপনারা যদি সুশাসন দিতে না পারেন, তাহলে তো দেশ চালাতে আপনারা পারবেন না। তারা বলতেছে যে আমরা তো নির্বাচিত হয়ে আসছি। তো নির্বাচিত হয়ে আসা মানেই যে আপনি 5 বছর থাকবেন, এটা আপনাকে কে বলছে? কেউ নির্বাচিত হইলে সে 5 বছর থাকবে, এইটা তো কোনো ম্যান্ডেট জনগণ দেয় না। নির্বাচিত হওয়া মানে সে সর্বোচ্চ 5 বছর পারবে। পৃথিবীর বিভিন্ন দেশে প্রধানমন্ত্রীরা পদত্যাগ করে সরে যাইতে বাধ্য হয়, যদি গুড গভর্নেন্স দিতে না পারে, যদি সুশাসন দিতে না পারে, যদি যেই প্রতিশ্রুতি জনগণের কাছে দিয়েছে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে না পারে। ফলে আপনার সর্বোচ্চ সময়সীমা 5 বছর, সর্বনিম্ন কত সেটা আপনাকেই ঠিক করতে হবে। 5 মাস গিয়েছে, আর কতদিন সেটা আপনি ঠিক করবেন, আপনার কাজের মাধ্যমে, আপনার সরকারের পারফরমেন্সের মাধ্যমে। তো এখন পর্যন্ত যেটা পারফরমেন্স মাইনাসের দিকে যাচ্ছে, তো বেশি মাইনাস হলে হিমশীতল হয়ে যায়, সবকিছু কিন্তু বরফ হয়ে যাবে। তো সেইটা হওয়ার আগেই আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে। প্রিয় শহীদ পরিবারবৃন্দ, আমি জানি আপনাদের অনেক অভিযোগ আমাদের প্রতি আছে, আহতদের অনেক অভিযোগ আমাদের প্রতি আছে, কিন্তু আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছি। এখনো 5ই আগস্টের পর থেকে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছি আপনাদের জন্য কাজ করার, এদেশের জন্য কাজ করার, কারণ আমরা বিশ্বাস করি আমরা আপনাদের সন্তান। আজকে আপনার সন্তানের জায়গায় আমি থাকতে পারতাম, আমাদের যে কোনো সমন্বয়ক সহযোদ্ধা থাকতে পারতো,
আমার মা এখানে বসে থাকতে পারতেন। ফলে আপনাদের সে ব্যথা কিছুটা হলেও আমরা বোঝার চেষ্টা করি। তো আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, আমাদেরকে সাহস দিবেন। আমরা যদি 10 জন হই, 10 জনই আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। নতুন কোনো ফ্যাসিবাদ স্বৈরতন্ত্র বাংলাদেশে হতে দিব না। এটা আমাদের 3 তারিখের শহীদ মিনারের ঘোষণা ছিল। ক্ষমতায় যাওয়ার জন্য আমরা আন্দোলন করি নাই। ক্ষমতায় আমাদেরকে পরিস্থিতির কারণে যেতে হয়েছিল, কিন্তু আপনারা বিএনপি সরকার সংস্কার না করে নির্বাচনের চাপ দিয়ে আজকে দেশে তারা ক্ষমতা এসেছে। তা আপনারা ক্ষমতা চালান, কিন্তু আমরা কোনো স্বৈরতন্ত্র, কোনো দুর্নীতিতন্ত্র, কোনো বৈষম্য আমরা এই বাংলাদেশে হতে দেব না। তো সেটার জন্য আমাদের প্রস্তুতি আছে, আমরা কাজ করব ইনশাল্লাহ। প্রিয় শহীদ পরিবারবৃন্দ এবং আহত যোদ্ধাবৃন্দ, আপনারাও ঐক্যবদ্ধ হবেন, আপনাদের জায়গা থেকে কথা বলবেন এবং আপনারা কোনো ভয় পাবেন না। এই দেশের, মনে রাখবেন, এই দেশের আপনারা সম্পদ। আপনাদের সন্তানরা আপনাদের অঙ্গহানির বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। যদি আপনাদের সামনে বড় বড়কে কথা বলার চেষ্টা করে, আপনারা তাদেরকে শুনিয়ে দিবেন যে আপনাদের সন্তান আপনাদের কতটা স্যাক্রিফাইস এখানে এসেছে। যারা প্রোপাগান্ডা করছে জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে, এই প্রোপাগান্ডা টিকবে না। আমরা জানি এগুলো কারা করছে। আমরা শুধু ধৈর্য ধরে আছি, কারণ আমরা সেই ফ্যাসিস্টদের মতো না। আমরা আইনের শাসনে বিশ্বাস করি। আমরা এই জন্য আইন হাতে তুলে নেই না, কিন্তু আমাদের প্রতিরোধ সেটা 5ই আগস্ট পর্যন্ত আমরা দেখিয়েছি, প্রয়োজনে আবারও দেখাবো। ফলে সারা বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং বৈষম্য বিরোধীর জুলাইয়ের কারণে যদি তাদের গায়ে কোনো হাত দেওয়া হয়, তাদেরকে কোনো ধরনের কটূক্তি করা হয়, এর পরিণতি ভালো হবে না। শুধু এতটুকুই বলে দিলাম। তোমার এই কথা সত্য, কিন্তু রাষ্ট্রে যারা বসেছিলেন 55 বছর এবং এখন যারা আছেন, তারা এই কথার পক্ষে না। বিধায় তারা রাষ্ট্রের অবকাঠামো এবং অন্যান্য সুরক্ষা খাতে যত বরাদ্দ দেন, ঠিক তার চেয়ে বেশি বরাদ্দ দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না এই শিক্ষা খাতে। এর মধ্য দিয়ে বোঝা যায় যে তারা আগে রাষ্ট্র ঠিক করতে চান, তারপরে শিক্ষায় হাত দিতে চান, যেটা পৃথিবীতে কোথাও সম্ভব হয় না, এই বাংলাদেশে এটা সম্ভব হবে না। দেখেন, 195টা দেশের মধ্যে বাংলাদেশের গ্লোবাল নলেজ ইন্ডেক্স যেটা আছে, সেই ইন্ডেক্সে আমরা কত আগাইছি মানে এই যে আমরা 195টা দেশের মধ্যে এখন 122তম। একটা করতালি দিবেন না? ওই যে আমাদের সম্মানিত ওয়াইজিন কিরামগণ, তাও কিন্তু করতালি দিছেন আপনারা। ওই যে ওয়াইজিন কিরামগণ বলেন মাঝে মধ্যে সুবহানাল্লাহ, এখন বলবেন না, বাড়ি যেয়ে বলবেন। তো 195টা দেশের মধ্যে আমরা 22 নম্বরে আছি। আর কত অগ্রগতি হইলে, যে ছেলেকে জিজ্ঞেস করছে বাবা রোল কত, তো বলছে যে আমার রোল হলো 36। বলছে ছাত্র কত? 37 জন। বলছে বাবা অনেক ভালো করছো তুমি, মাত্র একজন বাকি আছে, একে ওভারটেক করতে পারলেই তো তুমি ফার্স্ট। তা আমরা তো 195 দিকে আগাচ্ছি, আমরা তো 122 থেকে 121, 120-এর দিকে আগাচ্ছি না। দেখেন, তারপরে আরেকটা বিষয় আমি উল্লেখ করি, গ্লোবাল ইনোভেশন, উদ্ভাবন হয় না কে বলছে আমাদের দেশে? লজ্জার কথা, বোনেরা আছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক মুরব্বীরা আছেন, তারপর বলাই লাগে। এটা কোনো রাজনৈতিক কারণে বলছি না। সেদিন আমি আস্তে আস্তে একজন বলছেন যে ভাই আমাদের দেশে আবিষ্কার নাই, ইনোভেশন নাই, ক্রিয়েশন নাই, ক্রিয়েটিভিটি নাই। কে বলছে? আগে চাঁদা টাদা তোলার জন্য গুলি করা হতো। আমাদের দেশে বলা হয়েছিল দুর্নীতির টুটি চেপে ধরা হবে। এখন তো দেখছি যে ইনোভেশন হয়ে ক্রিয়েটিভিটি ডেভেলপ করে এখন অন্য কিছু চেপে ধরা হচ্ছে। তো ইনোভেশন নাই কে বলছে? ইনোভেশন তো আছে, ডেভেলপমেন্ট তো হয়েছে আমাদের, কে বলেছে হয় নাই? তো এই আপনি গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে আমরা 134তম, 122 থেকে আমরা 134তমতে ইনোভেশন সেক্টরে আমরা আগাইছি। এরপরে আরেকটা জিনিস আমি আপনাদের বলি, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড রিসার্চ। আমি ছোট একটা পিএইচডি করেছি। তো পিএইচডি করার সময় আমার সম্মানিত সুপারভাইজার যিনি ছিলেন, উনি বলছিলেন তুমি এটা দিয়ে কী করবা? আমি বললাম যে স্যার ছোটোখাটো কিছু একটা করে তো খেতে হবে। ছাত্রজীবন শেষ করলাম, একটা ইউনিভার্সিটিতে অফার দিল, আমি জয়েন করলাম। কিছুদিন যেতে না যেতেই ম্যানেজমেন্ট বোর্ডে আমাকে ডেকে বলল আপনি ছাত্র শিবির করতেন? আমি বললাম জি স্যার, আমি ছাত্র শিবির করতাম, সাধারণ একজন কর্মী ছিলাম। বলছে ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছে আপনার পড়াশোনা একবারে খারাপ না, ক্লাসের শিক্ষার্থীরাও খুশি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে
আপনাকে সামনের কোর্সে আমরা ইনভলভ করতে পারতেছি না। আমি বললাম অনেক ধন্যবাদ, আপনি সাহস করে আমাকে এই কথাটা বলতে পারছেন এবং লিখিতভাবে দেওয়ার আগে মৌখিকভাবে সৌজন্যতা রক্ষা করে আপনার ডিপার্টমেন্ট আমাকে নিয়ে এসে এই সম্মানটুকু আমাকে দিয়েছেন, এটা আমি কোনোদিন ভুলে যাব না। উনি বললেন যে কি বললেন এটা আপনি? আমি বললাম যার আমার শিক্ষা এতটুকু আমাকে দিয়েছে। আমি একটা কথা বলি আপনাদের, আমি পার্লামেন্টে একটা কথা বলেছি, আমাদের এত লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এটা নিয়ে আমরা যত না আওয়াজ তুলেছি, একটা কথা বিবেক আমাকে খুব দংশন করে। বিশ্বাস করেন 2024-এর 5ই আগস্টের পর অনেক মেধাবীরা বিদেশের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে এসে এরকম হাত নেড়ে বলেছিল প্রিয় বাংলাদেশ সংস্কার হবে। সেই প্রত্যাশা নিয়ে চলে এসেছি, এই বাংলাদেশে কিছু একটা করতে চাই। কিছুদিন চলে না যেতেই আবার সেই লোকেরা এয়ারপোর্টে গিয়ে বাই বাই দিয়ে আমাদেরকে বলেছিল এই বাংলাদেশের পরিবর্তন হবে না, দুর্ভাগ্যজনক, সরি, আমরা চলে গেলাম। বলেছে না বলে নাই? আপনি টাকা পাচার নিয়ে কোশ্চেন তুলেছেন, আমার বাংলাদেশের হাজার হাজার মেধাগুলো পাচার হয়ে গেছে, সেটা নিয়ে এই দেশের একজন রাজনীতিবিদ কথা তোলে না। আমি তো ছোট একজন মানুষ, কি করবেন মেধা দিয়ে? আপনি শিক্ষা সংস্কার করে কি করবেন? বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হবে সে যে কমিটির সদস্য আছে, বিশ্ববিদ্যালয় চালাবে, সভাপতি হবে সে, অধ্যাপক হবে সে, প্রমোশন হবে তার। আমরা বিশ্ববিদ্যালয়ে তখন ছাত্র, ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, সে টিচার হবে না। টিচার হবে কে? যার ছাত্র সংগঠনের পরিচয় আছে, সে হবে বিশ্ববিদ্যালয়ের টিচার। আমার বিশ্ববিদ্যালয়, আমি যে বাংলায় যেখানে আমি ক্লাস করেছি, থার্ড ক্লাস পেয়েছে শুধুমাত্র দলীয় কোটায়। অথচ 2024 সালে আমাদের সন্তানেরা রাজপথে জীবন দিয়েছে শুধু একটা স্লোগান তোলে, কোটা না মেধা, মেধা, মেধা। আর আজকে 2026 সালে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা দেখলাম তারপরে প্রত্যেকটা জায়গায় আবার কোটার ভিত্তিতে পুলিশ, আবার কোটার ভিত্তিতে ভাইস চ্যান্সেলর, আবার কোটার ভিত্তিতে প্রশাসক, আবার কোটার ভিত্তিতে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশকে কোটার রাজ্যে এটাকে গদ্যময় করে ফেলা হয়েছে। কি সংস্কার করবেন? কি সংস্কার প্রত্যাশা করেন? শেষ কথা বলি, শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করেছে শিক্ষা কি? বলছে স্যার, পরীক্ষার আগে যা মুখস্থ করি, এরপর পরীক্ষার পরে যাহা ভুলে যাই, তাহার নাম শিক্ষা। বলছে এটার নাম শিক্ষা না, শিক্ষা হলো তাহা যাহা জানবা তাহা করবা না, যাহা করবা তাহা বলবা না। এটা বলছি কেন জানেন? ওই শিক্ষকের এই গল্পের এখনকার একটা সমীকরণ আছে। আমাদের একজন বাংলাদেশের ফ্যাসিস্ট নেত্রী আছেন, বলেছিলেন উনি বাংলাদেশ থেকে কখনো এই দেশ ছেড়ে যাবেন না, কিন্তু আল্লাহর খাস মেহেরবানি উনি যান নাই, শুধু উনি বাইতুল মোকাররমের ইমাম সুদ্দান নিয়ে চলে গেছে। এই লাইনটা বলার জন্য এটা বলি নাই। এখন আবার প্রায় আমাকে বিভিন্ন ভাইয়েরাও যেমন জিজ্ঞেস করে, সাংবাদিক বৃন্দ ফোন করতেই আছেন, ব্যাপারটা যেন এরকম, এটা আমাদের হাতে টিকিট। সাংবাদিক ভাইরা যখন জিজ্ঞেস করেন যে আপা কি আসলে আসবে মাসুদ ভাই, তা আমি বললাম যে ভাই টিকিট কি আমার হাতে? টিকিট তো উনি যাবার সময় আমাদের অনুমতি নেন নাই, আমার মনে হয় আসার সময় অনুমতি নেবেন না। তবে এইটুকু বলতে পারি, উনি যাবেন বলছিলেন, চলে গেছেন, আসবেন বলছিলেন, উনি আসবেন, এটা নিশ্চিত থাকেন। আর যদি আসেনি, তাহলে ওনার দায়িত্বে আসবেন না, বাংলাদেশের জনগণ এবং রাষ্ট্র দায়িত্ব নিয়ে আসবে এবং ফাঁসির কাস্টে ঝুলাবার জন্যই ওনাকে নিয়ে আসবে। সেরকম একটা শিক্ষা সংস্কার রাষ্ট্র আমাদের গঠন করার জন্যই আজকের এই সেমিনার যদি কিছুটা করতে পারে, আমি বিশ্বাস করি সফল হব, বাংলাদেশ সফল হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ